এপিসোড 4 এর শুরুতে আমরা দেখতে পাই সমস্ত মৃত লোকদের দেহগুলি নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে আমরা ক্রোসও দেখতে পেলাম, যা থেকে আমরা জানতে পারলাম যে এখানে মৃতদেহের অঙ্গ চুরির ব্যবসা চলছে। অন্যদিকে সং এবং জং খাবার দেখল, যা জংয়ের পছন্দ হয়নি। সেখানে সং ডিপ্রেস ছিল, কারণ তাকে সবাইকে বাঁচিয়ে এখান থেকে বের হতে হবে। তখন জং তাকে বোঝাতে চেষ্টা করে, আর সং বলে এখানে যে আসে সে প্রায়শই মারা যায়। তখন ইনহো এসে বলে, তুমি আমাদের সাহায্য করতে পারো, কারণ তুমি আগেও এই গেম জিতেছিলে এবং তোমার কারণেই আমি এখানে থামার বোতাম টিপেছিলাম। আমাদের বলো পরের গেম কোনটা। তখন সং বলে যে গতবার আমরা যে গেম খেলেছিলাম সেখানে ত্রিভুজ ছিল সবচেয়ে সহজ আর ছাতা ছিল সবচেয়ে কঠিন। তখন ইনহো বলে যে ছাতা বেছে নেওয়া বোকামি হবে, কারণ এটা খুব কঠিন। তখন সঙের মনে পড়ল সে ওই বোকাদের একজন ছিল। তখন জং বলে যে আমরা এই জিনিস বেশি লোককে বলবো না, যাতে আমরা জিতে যেতে পারি। তখন সং বলে যে আমি বেশি লোককে এখান থেকে বাঁচাতে চাই, তাই আমি এই জিনিস সবাইকে বলবো। অন্যদিকে গং এসে ডেনিকে তার খাবার দেয় এবং সে বলে, তুমি প্রেগনেন্ট, এটা আমি দেখে নিয়েছি। যদি তোমার সাহায্য লাগে আমি তোমাকে সাহায্য করতে পারবো, কারণ আমি ডেলিভারি করানোর নার্সের কাজও করেছি। তোমার এমন জায়গায় আসা উচিত হয়নি। তখন ডেনি খুব বেশি ডিপ্রেস হয়। সেখানে পার্ক এসে গংকে নিয়ে চলে গেল। অন্যদিকে ইনহো সংকে জিজ্ঞেস করে, তুমি কেন ফিরে এলে? তখন সং বলে যে সেই টাকা এখানে মারা যাওয়া লোকেদের ছিল এবং এই টাকাও সেইভাবেই কেউ জিতবে, যাতে সব মৃত মানুষদের রক্ত আছে। তখন ইনহো বলে যে তুমি গেমটাকে খুব সিরিয়াস নিচ্ছ, তুমি ওই লোকদের মারোনি। তখন সং বলে যে তুমি সব লোককে বাড়িতে পাঠিয়ে দিতে পারতে। তখন ইনহো বলে এখানে অনেক লোক গেম খেলতে চাইতো এবং এই লোকেরা ফিরে গিয়েও সুখী হতো না। তখন জং বলে এখন আমরা এখানে আসি এবং আমাদের এখন পরের গেমের বিষয়ে ভাবতে হবে এবং তাই সবার আগে আমাদের টিম বানাতে হবে। সেখানে লি নামের একটি ছেলে এসে বলে যে আমি মেরিন অফিসার এবং আমাকে তোমাদের টিমে নাও। সাথে সং প্রথম গেমে সবার অনেক সাহায্য করেছিল, তখন থেকে আমি তার ফ্যান হয়ে গেছি। তখন জং তার টেটু দেখালো, যেখানে সেও জেনারেল মেরিন ছিল। তখন সেখানে থানোস ও মালসো নামের একটি ছেলে জ্যাকের সাথে দেখা করে। জ্যাক একজন ইউটিউবার ছিল যে কোরিয়ার অনেক লোকের ক্রিপ্টো কিনে বিক্রি করত, কিন্তু সে একটি বড় প্রতারণার কারণে ঋণে পড়ে গিয়েছিল। সাথে কোরিয়ার অনেক লোকের টাকা সে নষ্ট করে দিয়েছিল। তাদের মধ্যে মালসো এবং থানোসও ছিল এবং তাই তারা জ্যাকের উপর রেগেছিল। তখন জ্যাক বলে যে আমার কাছে কোনো টাকা নেই এবং তোমাদের আমি কিছুই দিতে পারবো না। তখন থানোস জ্যাককে ঠাট্টা করে এবং এই জিনিস থেকে দুজনের মধ্যে লড়াই শুরু হয়। তখন মালসো এবং থানোস জ্যাককে ধরে খুব মারে। সেখানে ইনহো তাদের থামতে বলতে লাগলো। তখন থানোস এসে ইনহোকে মারতে গেল এবং সে তার সাথে ঠাট্টা করছিল। তখন থানোস এবং মালসো দুজনকেই ইনহো ধরে মারল এবং সব লোক তার সাহসের জন্য তালি বাজাতে লাগলো। রাত হলে সব লোক টাকা দেখছিল। তখন সেখানে ইনহো সঙ্গের সাথে কথা বলা শুরু করে এবং সে বলে যে আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিলাম, তার জন্য আমাকে ক্ষমা করে দাও। তখন সং বলে যে আমিও তোমার সাথে ভালো ব্যবহার করিনি। তারপর সেখানে ইনহো বলে যে আমার স্ত্রী খুব অসুস্থ, কারণ তার লিভার খারাপ এবং আমার টাকার দরকার ছিল। তারপর আমি জানতে পারলাম যে আমার স্ত্রী প্রেগনেন্ট এবং আমি তাকে অ্যাবর্শন করাতে বললাম, কিন্তু সে বলে যে অ্যাবর্শনের চেয়ে সে মরে যাবে। এজন্য আমি অনেক লোকের কাছ থেকে ধার নিয়েছি এবং একজন লোক আমার চাকরির সময় সাহায্য করেছিল। তখন সবাই ভাবলো যে আমি ঘুষ নিয়েছি এবং এই কারণে আমাকে সৎ কাজের জায়গা থেকেও বের করে দেওয়া হয়েছে। এই কারণে এই জায়গায় টাকার জন্য আমার শেষ আশা। সাথে আমি তোমার কথাও বুঝি, এই মৃত্যুর গেম থেকে টাকা কামানো ঠিক নয়, কিন্তু এখন আমার টাকার খুব বেশি দরকার, যাতে আমি আমার স্ত্রী ও বাচ্চাদের বাঁচাতে পারি। তখন তার কথা শুনে সং-ও আবেগপ্রবণ হয়ে গেল। অন্যদিকে লাশগুলির থেকে কিছু গার্ড অঙ্গ বের করছিল। তখন সেই গার্ডরা দেখল যে তারা এ পর্যন্ত শুধুমাত্র একটা অঙ্গ পেয়েছে এবং সেখানে বাকি গার্ডরা বলে যে এই সব লোক মরার পরে এখানে দেরিতে পৌঁছেছিল, সাথে কেউ তাদের হেডশট দিয়ে মেরে ফেলেছে, যার কারণে অঙ্গগুলি তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। গার্ড জিজ্ঞেস করে যে এই বিশ্বাসঘাতক কে, যে আমাদের ক্ষতি করছে। তারপর তারা এই বিষয়ে তাদের বস ব্ল্যাক মাস্কের সাথে কথা বলে, যে তাদের গ্রুপের লিডার ছিল, এবং ব্ল্যাক মাস্ক জানতে পারলো যে এই সব হেডশট 11 নম্বর গার্ড করেছে। কিছুক্ষণ পরে মি এসে ব্ল্যাক মাস্কের সাথে দেখা করে। তখন ব্ল্যাক মাস্ক বলায় মি নিজের মুখ দেখালো এবং সেখানে ব্ল্যাক মাস্ক বলে যে তুমি আমার কাজ নষ্ট করছো এবং তুমি লোকেদের মাথায় সরাসরি গুলি করছো। তখন মি বলে যে ওই লোকেদের মধ্যে তাদের প্রাণ বেঁচে ছিল, তাই আমাকে তাদের মারতে হয়েছে। তখন ব্ল্যাক মাস্ক বলে আমি তোমাকে আহত অবস্থায় করিয়ে পেয়েছিলাম, তখন আমি তোমাকে বাঁচিয়েছিলাম এবং নতুন জীবন দিয়েছিলাম। আর আমি জানতাম যে তুমি স্নাইপার হিসাবে তোমার দেশ নর্থ কোরিয়ায় একটা পুরো মিলিটারি টিমকে মেরে এসেছিলে এবং সেই লড়াইয়ে তুমি মৃত্যু পেরাইছিলে। সাথে আমি জানি যে তুমি তোমার মেয়েকে কোরিয়ায় হারিয়েছ। তখন মি বলে যে আমাকে ফোর্টম্যান্টের লোকরা মারার কাজ দিয়েছে। তখন ব্ল্যাক মাস্ক বলে যে তারা জানতে পারবে না, কারণ এবার আমার টিম আগের টিমের থেকে অনেক ভালো। সাথে তোমাকে তোমার বাচ্চাকে ফিরে পেতে বেঁচে থাকতে হবে।
তখন মি বলে যে আমাকে এখানে বলা হয়েছিল যে আমাকে পৃথিবীর সবচেয়ে খারাপ এবং অকেজো লোকদের মারার কাজ দেওয়া হবে, যা আমি এখানে করছি। তখন ব্ল্যাক মার্কস বলে ওই লোকেরা মরতেই যাবে, তাই তাদের অঙ্গ দিয়ে আমরা অন্য লোকদের জীবন বাঁচাতে পারি, এবং এই কারণে তোমার এই জিনিসে সমস্যা হওয়া উচিত নয়। তখন মি কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে জুনহো এসে তার সিনিয়রের সাথে দেখা করে। তখন সিনিয়র রেগেছিলেন, কারণ জুনহো আবার উধাও হয়ে গেছিল। জুনহো বলে যে স্যার, আপনি আমার সাথে দ্বীপে সাহায্যের জন্য চলুন। তারপর তারা এই বিষয়ে কমিশনারকে সবকিছু বলে এবং সাহায্য চাইল যাতে তারা গেমটা বন্ধ করতে পারে। তখন কমিশনার বলে যে আমরা তোমার কথা আগেও শুনিনি এবং তুমি পাগল হয়ে গেছো, এবং এই কারণে তোমাকে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, সাথে আমরা প্রমাণ ছাড়া কোথাও কাজ করি না। তারপর তারা সেখান থেকে বেরিয়ে গেল। তখন সিনিয়র বলে যে জুনহো, এখন তোমাকে নতুন চাকরি খুঁজতে হবে। তখন জুনহো ডেভিডের সাথে কথা বলল এবং তারা দুজনেই জানতো যে পুলিশরা তাদের সাহায্য করবে না। এই কারণে তারা দুজনে দুটি টিমের সাথে গিয়ে দ্বীপ খোঁজার সিদ্ধান্ত নিল, যাতে তারা আসল দ্বীপটি দ্রুত খুঁজে পেতে পারে। তারপর ডেভিড এই বিষয়ে কামিকে বলল। তখন কামি বলে এখন বৃষ্টি পড়ছে এবং সাগরে প্রচণ্ড ঝড় হবে, তাই আমরা 2 দিন পরে বের হব। তখন ডেভিড বলে আমাদের বন্ধু সেখানে বিপদে থাকবে। তখন কামি বলে যারা আমাকে সেই ব্যক্তির কথা জানিয়েছিল যে আগে গেম জিতেছিল। ডেভিড বলে হ্যাঁ, সং খুব বুদ্ধিমান এবং আমরা সবাই একসাথে কাজ করি। তখন কামি বলে আমি প্রথমে জুনহোর কথা বিশ্বাস করিনি। ডেভিড বলে আমারও এমন মনে হয়েছিল, কিন্তু আসলে সেই গেমের গার্ডরা আমাকে ক্লাবে মারতে মারতে অচেতন করে দেয়, আর তারা খুবই বিপজ্জনক, কারণ তারা আমার বন্ধুকে মেরে ফেলেছিল। তখন কামি বলে ভালো যে আমাদের সাথে অনেক সৈন্য আছে। অন্যদিকে সঙ্গে সঙ্গে ডালগোনা গেম শুরু হয়। তখন সবাই ট্রায়াঙ্গেল বেছে নেয় এবং সং প্রথম বক্স নিয়ে ট্রায়াঙ্গেল দেখলো। তখন সেই ট্রায়াঙ্গেলের মধ্যে অনেক ছোট ছোট ট্রায়াঙ্গেল ছিল এবং সেগুলো দেখে সবাই ভয় পেয়ে যায়। তখন সবাই অনেক চিৎকার করতে শুরু করে আর সং খুব ভয় পায়, কিন্তু আসলে এটি একটি স্বপ্ন ছিল এবং সকাল হয়ে গেছে, যেখানে ডেনি এসে জ্যাকের সাথে দেখা করে, কারণ জ্যাকই তার সন্তানের বাবা। পাশাপাশি জ্যাক ডেনির টাকা ক্রিপ্টোতে হারিয়ে ফেলছিল। তখন জ্যাক তাকে প্রেগনেন্ট দেখে বলে তুমি অ্যাবর্শন করনি? তখন ডেনি বলে না, আমি করাইনি এবং এই শিশুটিকে আমি নিজে পালন করব, কারণ এখানে আমি অনেক টাকা পাবো। তখন জ্যাক ডেনি এবং তার শিশুর জন্য চিন্তায় ছিল। সেখানে ডেনি বলে আমি তোমার সাহায্য চাই না, কারণ তুমি কখনোই সাহায্য করো না, এটা আমি জানি। অন্যদিকে দ্বিতীয় গেমের জন্য সবাইকে প্রস্তুত হতে বলা হয়। কিছুক্ষণ পর গার্ডরা সবাইকে নিয়ে একটি বড় মাঠে আসে, যা পূর্ববর্তী গেমের চেয়ে অনেক ভিন্ন ছিল। তখন সং সকালকে জানায় এটি একটি নতুন গেম। তখন আঙ্কেল জন রেগে গিয়ে বলে তুমি কোনো কাজের না। এরপর তারা সংকে মারতে যাচ্ছিল। তখন ইনহো তাদের সামনে এসে দাঁড়ায় এবং জন সবাইকে নিয়ে বেরিয়ে যায়। এরপর তারা সবাইকে 5-5 জনের টিম করতে বলে। সঙ্গের টিমে ইনহো, চাং এবং লি প্রস্তুত ছিল এবং তাদের শুধু একজনের প্রয়োজন ছিল। অন্যদিকে জ্যাক ডেনিকে তার টিমে আসতে বলে। তখন ডেনি বলে আমি তোমার সাথে থাকতে চাই না। জ্যাক বলে আমার পিছনে অনেক মানুষ পড়ে আছে, এজন্য আমি গায়েব হয়ে গিয়েছিলাম এবং তোমার সাথে কথা বলতে পারিনি। তখন ডেনি বলে আমি ভেবেছিলাম তুমি মারা গিয়েছো এবং তুমি গায়েব হওয়ার পর থেকে আমি তোমার উপর বিশ্বাস হারিয়েছি। তারপর সে সেখান থেকে চলে যায়। এদিকে ক্যাটকে মেডি নামের একটি মেয়ে তার সাথে টিম তৈরি করতে বলছিল। তখন ক্যাট মেনে গিয়েছিল। অন্যদিকে সঙ্গের টিমে আরেকটি মেরিন অফিসার আসতে প্রস্তুত ছিল এবং তারা তাকে নিতে যাচ্ছিল, কিন্তু তখন ডেনি এসে বলে আমি প্রেগনেন্ট এবং এই কারণে আমাকে কেউ নিতে চাচ্ছে না, দয়া করে আমাকে আপনার টিমে নিয়ে নিন। তখন তারা ডেনিকে তাদের টিমে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে পার্ক এবং গঙের সামনে ক্যাট ও মেডি এসে তাদের টিম তৈরি করে এবং সেখানে চানি এসে তাদের পঞ্চম সদস্য হয়ে যায়। এতে তাদের 5 জনের টিম হয়েছিল। তারপর তাদের জানানো হয় যে তাদের 5 জনের পায়ের সাথে একে অপরকে বাঁধা হবে এবং তাদের সামনে এগোতে হবে। তাদের বলা হয় যে সার্কেলের মধ্যে 10 মিটার দূরত্বে একটি গেম হবে এবং মোট 5টি গেম হবে। প্রতিটি গেমের জন্য একজন প্লেয়ারকে তা খেলতে হবে এবং তারপর সার্কেল শেষ করতে হবে, যাতে তারা জয়ী হতে পারে। সেই গেমগুলির নাম জানানো হয়, যা ছিল টাগজির মতো সহজ 5টি গেম। তারপর সবাই তাদের নিজেদের প্লেয়ারকে নির্বাচন করে, যারা যে গেমে বিশেষজ্ঞ সেই অনুযায়ী তারা গেমগুলো খেলতে সিদ্ধান্ত নেয়। কিছু সময় পর প্রথম টিম প্রস্তুত হয় এবং সেখানে 2টি সার্কেলের 2টি টিম একসাথে খেলবে। প্রথম টিম ডাকজির কার্ড নেয় এবং তারা সরাসরি ডাকজিতে জয়ী হয়। অন্যদিকে দ্বিতীয় টিম ডাকজিতে আটকা পড়ে। প্রথম টিম তখন স্টোন মারার গেম খেলতে শুরু করে, কিন্তু এবার তাদের স্টোন মিস হয়ে গিয়েছিল এবং এর ফলে তাদেরকে আবার একসাথে গিয়ে পাথরটি ফিরিয়ে আনতে হয়েছিল, যা সময় নষ্ট করছিল। তবে প্রথম টিম সেই গেমটি পার করে ফেলছিল। তৃতীয় গেমে তাদেরকে ডাইস গড়িয়ে একসাথে ধরতে হতো এবং তাদের দলের একজন মেয়ে ডাইস গড়িয়ে সেই গেম জিতে ফেলেছিল। তারপর তারা চতুর্থ গেমের দিকে এগিয়ে যায়, যেখানে তাদেরকে লাটিম ঘোরাতে হতো এবং তারা তা দড়ি দিয়ে বাঁধছিল। তবে তাদের দলের একজন সদস্য প্রথমবারে ব্যর্থ হয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে চেষ্টা করে সঠিকভাবে ঘুরিয়ে নিয়েছিল। এর মধ্যে দ্বিতীয় টিম এখনও সেকেন্ড রাউন্ডে ছিল এবং সময় শেষ হওয়ার সাথে সাথে তাদেরকে মেরে দেওয়া হয়। প্রথম টিমও চতুর্থ স্টেজে ছিল, তবে তাদেরকেও মেরে দেওয়া হয়েছিল।
এর ফলে প্রথম দুই টিমের মারা যাওয়ার কারণে সবাই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। এবং এই ঘটনার পর থানোসও চাপের মধ্যে ছিল। সে তখন ড্রাক্সের একটি বড়ি নিয়েছিল। মালসো থানোসকে বলে, স্যার আমাকে একটি বড়ি দিন, কারণ আমার হাত কাঁপছে। এরপর থানোসও মালসোকে একটা বড়ি দিল, যার ফলে মালসো তার শক্তি ফিরে পায়। তারপর সবার ডেড বডি নিয়ে চলে যাচ্ছিল এবং তাদের মধ্যে একজন আহত অবস্থায় জীবিত ছিল। তাকে একটি বক্সে রেখে তার উপর ক্রস তৈরি করা হয়েছিল, যাতে গার্ডস তার অঙ্কগুলো বের করে নিতে পারে। কিন্তু তারপর মেয়ে এসে তাকে হেডশট মেরে শেষ করে দিল। এটা দেখে ব্ল্যাক মার্কসের গার্ডরা অনেকটাই ক্ষিপ্ত হয়ে যায় এবং সেই ঘটনা ব্ল্যাক মার্কসের ক্যামেরার মাধ্যমে দেখছে। তারপর এখন ক্যাটের দলের পালা ছিল, যেখানে সবাই ভীত ছিল। সেখানে গং একে অপরের সাথে বন্ধুত্ব করতে থাকে। এরপর ক্যাট বলে, আমরা এটা করতে পারবো, এবং তারা সামনে এগিয়ে যায়। এর সঙ্গে সঙ্গেই অসাধারণ এপিসোড 4 এখানেই শেষ হয়। এপিসোড 5-এর শুরুতে ক্যাটের দল এগিয়ে যায়, যেখানে প্রথম মেয়েটিকে ডগজি খেলতে হবে এবং সে সঠিকভাবে কার্ড ঘোরাতে পারছিল না। তখন ক্যাট তাকে বলে, তোমার কার্ড উল্টে ধরো। এরপর মেয়েটি কার্ড উল্টে ধরেই খেলাটি জিতে যায়। এরপর তারা এগিয়ে যায়, যেখানে পার্ক পাথর ফেলে, কিন্তু পাথরটি ঠিকভাবে লক্ষ্যস্থলে পৌঁছায়নি। তখন ক্যাট সবাইকে শান্ত করে এবং তারা ফিরে গিয়ে পাথরটি নিয়ে আসে। এরপর গং পার্ককে তার শত্রুদের কথা মনে করতে বলে, যারা তার টাকা চুরি করেছিল। তারপর পার্ক পাথরের খেলা জিতে যায়। 3 নম্বর খেলায় গংকে ডাইস ঘোরাতে বলা হয়, কিন্তু সে ঠিকভাবে ডাইস ঘোরাতে পারছিল না। তখন পার্ক বলে, মা, বাবা আমাদের যে মেয়েটির জন্য রেখে গিয়েছিল তাকে মনে করো। এরপর গং রাগের সঙ্গে ডাইস ঘুরিয়ে সবার জন্য 5টি ডাইস একসঙ্গে ধরতে সক্ষম হয় এবং তারা আবারও খেলা জিতে যায়। এই বিজয় পুরো দল খুশি হয়ে ওঠে। তারপর তারা চতুর্থ খেলায় যায়, যেখানে চানিকে লাটিম ঘোরাতে বলা হয় এবং ক্যাট তার সাহায্য করতে চায়। কিন্তু চানি খুব অহংকারী ছিল এবং সে সবার উপর চিৎকার করতে থাকে। সাথে সে লাটিম সঠিকভাবে প্রস্তুত করতে পারছিল না। এরপর সে অনেক বেশি ভীত হয়ে যায় এবং বলে, আমরা সবাই মরতে যাচ্ছি। তখন ক্যাট তাকে বেশ কয়েকটি চড় মারে এবং বলে, যদি তুমি হার মানো আমি তোমাকে মারব। তারপর চানি আবার প্রস্তুত করে এবং তা ফেলে, যা সঠিকভাবে ঘুরতে শুরু করে এবং তারা চতুর্থ খেলায় জিতে যায়। এরপর তারা পঞ্চম খেলার দিকে এগিয়ে যায়, যেখানে তাদের পম্পম্পকে পায়ের সাথে ঘোরাতে বলা হয়। ক্যাট সবাইকে মুখ ঘোরাতে বলে, যাতে কেউ তা দেখতে না পারে। তারপর ক্যাট তার পায়ের সাহায্যে 5 বার পম্পম সহজেই ঘুরিয়ে দেয় এবং তারা 5টি খেলায় জিতে যায়। এই প্রথম জয়ে সবাই সেখানে খুব খুশি হয় এবং তারা অনুভব করে যে তাদের বিজয় ছিল সবার জন্য। এভাবে ধীরে ধীরে একের পর এক সব দল ম্যাচ খেলতে শুরু করে, যেখানে অনেকেই ম্যাচ জিতে যায় আর অনেকেই হেরে যায়। অবশেষে সঙ্গের দলের পালা আসে এবং তারা সামনে থাকা দলের সদস্যদের অল দ্য বেস্ট বলে, যাতে উভয় দলই জিততে পারে। এরপর ইনহো বলে, সং তুমি বিজয়ী, তাই আমরা এই খেলা অবশ্যই জিতব। তারপর দুটো দল এগিয়ে যায়, যেখানে ডেনি প্রথম রাউন্ডে ডগজি খেলতে যায় এবং প্রথমেই জিতে যায়, এবং দ্বিতীয় রাউন্ডে জেং পাথরের খেলা জিতে যায়। তৃতীয় রাউন্ডে লি সহজেই ডাইস ঘুরিয়ে নেয়, যদিও এটি একটি মেয়েদের খেলা। এরপর লি বলে, আমি আমার 4 বোনের সঙ্গে বড় হয়েছি, তাই আমি এই খেলায় এক্সপার্ট। তারপর তারা চতুর্থ রাউন্ডে পৌঁছায় এবং তাদের অনেক সময় বেঁচে ছিল। এরপর লাটিম ঘোরানোর পালা ছিল, যা ইনহো করবে, এবং সে লাটিম মারল, কিন্তু সে ব্যর্থ হয়। দ্বিতীয়বার চেষ্টা করে, কিন্তু এবার সে লাটিম পিছনে ফেলে দেয়। তারপর 3 জন পিছনে গিয়ে লাটিম নিয়ে আসে এবং তৃতীয়বার চেষ্টা করে, কিন্তু ইনহো আবারও ব্যর্থ হয়। এতে অনেক সময় নষ্ট হচ্ছিল। তখন ইনহো অনেক রেগে নিজেকে চড় মারে। সং তাকে ছোটবেলায় কিভাবে এই খেলা জিতত তা মনে করতে বলে, এবং ইনহো এটি মনে করে আবার লাটিম ঘোরায়, এবং এবার তারা জিততে পারে। এখন শেষ খেলার জন্য প্রস্তুত ছিল তারা। সং পম্পম ঘোরাতে শুরু করে এবং প্রথম 4 বার সহজেই সফল হয়, কিন্তু পঞ্চমবার পম্পম পরে যাচ্ছিল। তখন ইনহো সঙ্গের পা সামনে ঠেলে দেয়, যাতে পম্পম স্পর্শ হয়, এবং তারা খেলা জিতে যায়। তারা সময়ের আগে 5টি খেলা জিতে ফেলে এবং সবাই খুব খুশি হয়। তবে তাদের সামনে থাকা অন্য দল হেরে মারা যায়। অন্যদিকে মেডি বলে, ক্যাট ম্যাডাম, আপনি সব খেলা খেলতে অত্যন্ত এক্সপার্ট। ক্যাট বলে যে, আমি ছোটবেলা থেকেই এই খেলাগুলো জিতেছি। তখন গং ক্যাটকে প্রশ্ন করে, তুমি সবার সামনে পা দিয়ে পম্পম কেন ঘোরাওনি? ক্যাট উত্তর দেয়, আমার এখনও সার্জারি শেষ হয়নি, যার জন্য আমার টাকার প্রয়োজন ছিল। আর যদি সবাই আমার দিকে মনোযোগ দিয়ে দেখে, তাহলে তারা আমার ব্যাপারে বুঝতে পারবে। এরপর সেখানে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়, আর সং এবং তার দল ফিরে আসে। সেখানে আঙ্কেল জন এবং তার অনেক লোক ছিল, যারা তাদের জীবিত দেখে বিরক্ত হয়, কারণ তাদের টাকা এখন ভাগ হতে শুরু করবে। অন্যদিকে মেয়ে তার কক্ষে পৌঁছালে 2টি গার্ড এসে তাকে ধরে ফেলে এবং তার মাস্ক খুলে ফেলে। তখন এক গার্ড বলে, এই মেয়ে তো বেশ সুন্দর, এবং তারপর বলে, যদি তুমি আমাদের সাহায্য না করো তাহলে আমরা তোমাকে মেরে ফেলবো। মেয়ে উত্তরে বলে, আমি তোমাদের বিরুদ্ধে অভিযোগ করব। তখন গার্ড বলে, আমরা তোমার বসের জন্য এই কাজ করি। এবং তারপর মেয়ে তাদের সঙ্গে লড়াই শুরু করে, কিন্তু তারা মেয়েকে ধরে ফেলে এবং তাকে আঘাত করে। এরপর তারা বলে, আজ থেকে আমাদের পথে আসলে আমরা তোমার সঙ্গে এমন কিছু করব যা তোমার জীবন শেষ করে দেবে। তারপর তারা সেখান থেকে চলে যায়। আর সেই সময় হলের মধ্যে সঙ্গের দল ড্যানিকে জিজ্ঞেস করছিল, তুমি ঠিক আছো? তখন ড্যানি বলে, হ্যাঁ, এবং আপনি খুব ভালো মানুষ। তারপর তারা ড্যানির খেলার চমৎকার পারফরমেন্সের প্রশংসা করতে থাকে, যেখানে লি পুরো দলটির প্রশংসায় পাগল ছিল। তারপর গার্ডরা এসে জানায় যে দ্বিতীয় খেলায় 110 প্লেয়ার মারা গেছে
এবং 255 প্লেয়ার বেঁচে আছে। যদি তারা এখান থেকে বেরিয়ে যায় তাহলে প্রত্যেকে 78 মিলিয়ন ওয়ান পেতে পারে। তখন বাকি সবাই বলে এটা তো খুবই কম টাকা, এবং তারা বলে যে গেম সংক্রান্ত হিসাব ঠিকভাবে করা হয়নি। এই কথা শুনে সং কষ্ট পায়। গার্ডরা বলে আমাদের হিসাব সম্পূর্ণ সঠিক এবং এরপর ভোটিং হবে, যেখানে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনি বেশি টাকার জন্য অপেক্ষা করতে চান নাকি এই টাকা নিয়ে বাড়ি ফিরে যেতে চান। তখন সং তার দলকে বলে এখান থেকে ফিরে যাও, আমি তোমাদের সবাইকে টাকা দেব। তারা রাজি হয় এবং বাড়ি ফিরে যাওয়ার জন্য ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয়, যেখানে এইবার ভোটিং শুরু হয় প্রথম নম্বর থেকে। তারপর তারা বাড়ি ফিরে যাওয়ার জন্য ভোট দেয় এবং একে একে সবাই ভোট দিতে থাকে। তখন গং পার্ককে বলে বাবা, আমাদের দুইজনের টাকা মিলিয়ে তোমার ঋণ পরিশোধ করা হবে, আর এই জন্য তুমি বাড়ি ফিরে যাওয়ার জন্য ভোট দিবে। কিন্তু পার্ক গিয়ে গেম খেলতে ভোট দিল। তারপর একে একে সবাই ভোট দিতে শুরু করলো, যার মধ্যে অনেকেই গেম খেলতে চাচ্ছিল। তখন সং এবং ইনহো তাদের উপর রেগে গেল এবং তারা বলল এত মানুষের মৃত্যুর পরও তোমরা গেম খেলতে চাও, আর যদি তোমরা এখান থেকে না থেমে যাও সবাইকে মেরে ফেলা হবে। তখন জন বলল আমার উপর অনেক ঋণ আছে, যা অন্যদেরও আছে। এই টাকা দিয়ে আমাদের তো কিছুই হবে না, আমাদের আরও বেশি টাকা দরকার, এবং প্রতি গেমের পর টাকা বাড়ছে, তাই আমরা পরবর্তী গেম খেলেই বেশি টাকা জিতব। এরপর মেহু নামের একজন মানুষ বলল আমি যদি বাইরে যাই তাও মেরে ফেলবে। তখন বাকি সবাই বলে এখানকার গেমগুলো বেশ সহজ এবং এখন পর্যন্ত অর্ধেক মানুষই মরেছে, অর্থাৎ অর্ধেক লোক টাকা জিততে পারবে। তখন জন বলে হ্যাঁ, তাই আমরা আরও একটি গেম খেলবো, তারপরে বাড়ি যাওয়ার ব্যাপারে চিন্তা করব। এরপর বেশিরভাগ লোক এই সিদ্ধান্তে প্রস্তুত হলো এবং ভোটিং বেশ কিছু সময় ধরে চলল, যেখানে সঙ্গের শেষ ভোট কোনো কাজে লাগেনি, কারণ বেশিরভাগ লোক গেম খেলতে ভোট দিয়েছিল এবং এর কারণে সং আবারও গেমের লোকদের কাছে হেরে গিয়েছিল। ভোট শেষ হয়ে যাওয়ার পর সবাইকে খাবার দেওয়া হলো। সেখানে সেরি নামের একটি ছেলের বন্ধুত্ব কাসি নামের একটি মেয়ের সাথে হয় এবং তারা উভয়ই থানোসের টিমে ছিল, কিন্তু তাদের থানোস এবং মালসোকে একেবারেই পছন্দ ছিল না। এর মধ্যেই গং পার্কের প্রতি রেগেছিল এবং পার্ক বলেছিল মা, আমার উপর অনেক ঋণ আছে যেটা আমি আপনাকে জানাইনি, এবং যাদের কাছ থেকে আমি ঋণ নিয়েছি তারা খুবই বিপজ্জনক, কারণ যদি আমি তাদের টাকা ফেরত না দেই তারা আমার অঙ্গগুলি তুলে বিক্রি করবে। তবে পরবর্তী গেমের পরে আমরা অবশ্যই ফিরে যাব। তখন তার মা অনিচ্ছা সত্ত্বেও তার ছেলের জন্য মানলেন, যদিও তিনি জানতেন যে পার্কের তার মায়ের মৃত্যু নিয়ে তার বিশেষ কোনো উদ্বেগ নেই, কিন্তু তারপরেও সে তার ছেলে ছিল, তার জন্য সবকিছু মেনে নিলেন। অন্যদিকে সঙ্গের টিম জ্যাংয়ের প্রতি রেগেছিল, কারণ জ্যাং গেম খেলতে ভোট দিয়েছিল। জ্যাং বলেছিল সং, আমাকে মাফ করে দিও, আমি একজন লোক থেকে অনেক টাকা নিয়েছি এবং আমাকে তা ফেরত দিতে হবে, না হলে সে আমার পরিবারকে মেরে ফেলতে পারে। তখন ইনহো বলেছিল তুমি তোমার প্রতিশ্রুতি ভেঙেছো, এটা ভুল, তবে তোমার একটি ভোটে আমরা জিততে পারতাম না। তখন জ্যাং বলে সঠিক বলেছ, পরবর্তীবার আমরা সবাই একসাথে খেলবো এবং এই গেমটি জিতে বেরিয়ে যাব। তখন সং বলেছিল আগামী গেমে আমাদের একে অপরকে মারতে হতে পারে। তখন সবাই এই কথা শুনে চুপ হয়ে গেল এবং ইনহো বলে আমাদের এত বেশি স্ট্রেস নেওয়া উচিত নয়। এরপর তারা ড্যানিকে অতিরিক্ত খাবার দিল যাতে তার বাচ্চা সুস্থ থাকে। তখন গং ক্যাটকে জিজ্ঞেস করে তোমার উপর কতটা ঋণ আছে, কারণ আমার অবাধ ছেলে আমাকে পুরোপুরি মৃত্যুর রাস্তার দিকে ঠেলে দিয়েছে। ক্যাট বলে আমি কাউকে জানাইনি যে আমি ভিতর থেকে মেয়ে, কিন্তু আস্তে আস্তে সবাই জানলো এবং সবাই আমাকে ঘৃণা করতে শুরু করলো। এরপর আমার পরিবার এবং বন্ধুরা আমাকে ছেড়ে দিল। তারপর আমি নিজেকে মেয়ে বানানোর জন্য টাকা জমাতে শুরু করলাম এবং এই কারণে আমার উপর অনেক ঋণ ছিল। আমার সার্জারি এখনও সম্পন্ন হয়নি, তাই আমি এখান থেকে টাকা আয় করতে চাই এবং থাইল্যান্ডে শিফট হয়ে সেখানে বাকি সার্জারি করব। এছাড়াও আমার আর্মিতে থাকাকালীন আমার সেখানে এক লোকের সঙ্গে পরিচয় ছিল। তখন পার্ক বলে সেখানে তোমার মতো অনেক মানুষ থাকে এবং তারা সুন্দর হয়। ক্যাট বলে হ্যাঁ। তখন মেডি বলে ক্যাট তুমিও খুব সুন্দর। ক্যাট এটা শুনে স্যাড হয়ে যায় এবং গং বলে হ্যাঁ তুমি খুব ভালো দেখতে। এরপর সেই পার্কের উপর চিৎকার করতে লাগলো। এর মধ্যে থানোস তার টিম নিয়ে এসে জ্যাককে আবার বিরক্ত করতে শুরু করলো এবং বলে তুমি এখান থেকে বের হতে চাও, কিন্তু তোমার উপর অনেক ঋণ আছে, তোমার আমাদের টাকা পরিশোধ করতে হবে। তখন জ্যাক বলে আমি তো বলেছিলাম যে ওই বিটকয়েনের দাম বাড়বে, আর তুমি তখন সেটা কিনেছিলে, আর পরে লালসার কারণে সঠিক সময় সেটা বিক্রি করোনি, এই কারণে তোমার ক্ষতি হয়েছে, এটা আমার ভুল নয়। তখন থানোস বলে এটা আমাকে জানানো হয়নি, কিন্তু এখন তুমি আমার দাস হয়ে যাবে এবং তোমাকে এখন 40.56 বিলিয়ন ওয়ান এনে আমাকে দিতে হবে। তখন জ্যাক বলে যদি আমি ওই টাকা দিতে চাই তাহলে তুমি মরবে, আর সম্ভবত এ কারণে তোকে কুরি এক কোর্ট আইডল শো থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপর থানোস জ্যাককে মারতে গেল, কিন্তু তখন ইনহো তার টিম সহ এসে থানোসকে থামালো। থানোস জ্যাককে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। কিছু সময় পর সাং সবাইকে বলল রাতে আমাদের পালাক্রমে পাহারা দিতে হবে, কারণ এখানে সবসময় কিছু না কিছু গণ্ডগোল ঘটে, আর এখানে টাকার জন্য মানুষ যে কাউকে মারতে পারে। এটা এই গেমের অংশ, তাই গার্ডরা কিছুই করে না। এই কথা শুনে সবাই ভয় পেয়ে গেল এবং সং বলল আমি বারবার এটা দেখেছি, এখানে টাকার জন্য মানুষ পশু হয়ে যায়। এরপর তারা সঙ্গের কথা মেনে নিল। রাতে গং বাথরুমে যেতে চায়, তখন পার্ক বলে
মা, সেখানে বিপদ হতে পারে। গং তার হেয়ার ব্যান্ডে লুকানো চাকু বের করে বলল, এটা আমি বিপদের জন্য এনেছিলাম। এরপর ডেনিকেও বাথরুমে যেতে হতো, তাই তারা দুজন এই বিষয়ে গার্ডকে জানায়। তখন গার্ড মানা করে দিল এবং তখন গং এসে তাকে অনেকভাবে বলে কনফেস করে। তারপর সেখানে ক্যাটও এসে পৌঁছায় এবং তারা তিনজন সেখান থেকে বাথরুমে চলে যায়। গং তখন ডেনিকে সাহায্য করছিল এবং ক্যাট প্রশ্ন করে সে কি অসুস্থ। তখন গং বলে সে 9 মান্থ প্রেগনেন্ট। এটা শুনে ক্যাট হতভম্ব হয়ে যায়। অন্যদিকে সং এবং জং রাতের বেলা পাহারা দিচ্ছিল। তখন জং সংকে বলল, মাই ব্রাদার, তুমি চাইলে ঘুমাতে পারো। আর আমি আজও মনে করি তুমি শেষবার যখন আমার কাছে টাকা চাইতে এসেছিলে আমি দিতে পারিনি। যদি তা দিতাম তাহলে তোমার মা বাঁচতে পারত আর তুমি সেখানে থাকতে। কিন্তু সত্যি বলতে সেই সময় আমার কাছে টাকা ছিল না। তখন সং বলে, আমার জানা ছিল। জং বলে, তোমার কাছে এত টাকা থাকলে তুমি ফিরে কেন এসেছো? কারণ এত টাকায় তো তুমি অনেক কিছুই করতে পারতে। তখন সং বলে, যদি আমি তোমার সামনে মরে যাই তাহলে তুমি এই টাকাগুলো দিয়ে কি করবে? জং বলে, এমন কথা বলো না, আমরা একসঙ্গে বাইরে যাব। সং বলে, আমি এখানে সবাইকে নিয়ে বাইরে যেতে চাই, কিন্তু এখন মনে হয় না আমি তাদের বদলাতে পারবো। সং বলে, তোমার কারণে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গিয়েছিল, কারণ তুমি আমাকে প্রতিদিন মদ খেতে বলতা। তখন জাং হেসে উঠল এবং বলল, তুমি বেশ সিরিয়াস হয়ে গেছো, কিন্তু এখন তুমি পুরনো সাংজির মতো কথা বলছো। সং নীরব হয়ে গেল এবং তারা পুরনো দিনগুলো স্মরণ করতে লাগলো। জাং সংকে কঞ্জুস বলে ডাকতে লাগলো এবং তাদের বন্ধুত্ব এখনও অনেক গভীর ছিল। এ সময় সং এবং জাং দুজনেই ঘুমিয়ে পড়েছিল। গং দেখল যে ডেনি এখনও বাথরুমে ছিল এবং ক্যাটের সাথে তারা গিয়ে ডেনিকে দেখল, যে তার গর্ভাবস্থার কারণে খুব ভয় পাচ্ছিল। পরের দিন জুনহো দুটি বোট নিয়ে সব দ্বীপগুলো অনুসন্ধান করতে বের হয়। এদিকে সবাইকে গেমের জন্য প্রস্তুত হতে বলা হয়। অন্যদিকে মিশো অন্যান্য গার্ডরা প্রস্তুত হয়ে এগিয়ে গেল এবং তাদের সবাইকে একটি বড় হলের মধ্যে নিয়ে যাওয়া হলো, যেখানে আজ তারা মিঙ্গল গেম খেলবে। সেই গেমে একটি বিশাল গোলাকার ছিল, যার উপর সবাইকে দাঁড়িয়ে থাকতে হবে এবং তারপর প্রত্যেককে একটি নম্বর দেওয়া হবে। আর নম্বর অনুযায়ী সেই সংখ্যার মানুষদের একটি দল তৈরি করতে হবে এবং একটি রুমে প্রবেশ করে সেটা বন্ধ করতে হবে। তারপর তারা জয়ী হবে। তখন সবাই সেখানে নিজেদের নিজস্ব কৌশল তৈরি করতে শুরু করে। এরপর গোলার উপর সবাইকে দাঁড় করানো হলো এবং গোলা ঘুরতে শুরু করলো। এপিসোড 6-এর শুরুতে গেম শুরু হয় এবং প্রথম নম্বর 10 দেওয়া হয়। তাদের 30 সেকেন্ডের মধ্যে রুমে যেতে হবে এবং সঙ্গের দল ক্যাটের দলের সাথে মিলিত হয় এবং একটি রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। বাইরে যারা ছিল গার্ডরা তাদের মেরে ফেলে। চেনি বলে যে তার কারণে সবাই বেঁচে আছে। সে সংকে দেখে বলে যে সে এখনও বেঁচে আছে, যা ইঙ্গিত করে যে সঙ্গের একটি বিশেষ উদ্দেশ্য আছে। গর্ভবতী ডেনিকে দেখার পর আহত লোকদের কাভারে রেখে অর্গান সংগ্রহের জন্য পাঠানো হয়। রাউন্ড 2-এ নাম্বার 4 দেওয়া হয়। বেশিরভাগ লোক দল ভেঙে রুমে যাচ্ছিল। ক্যাট জেনিকে ছেড়ে 4 জন রুমে যায়। ইনহো সঙ্গের দলকে ছেড়ে যায়। সং রুমের বাইরে এসে ইনহোকে খোঁজে কিন্তু পায় না। তারা রুমে ঢুকে বেঁচে যায়, যেখানে লোকদের মারা হচ্ছিল। একটি রুমে 3 জন ছিল যাদের গার্ডরা দেখতে পায়। একজন গার্ড এসে সেই 3 জনকে রুমে হত্যা করে। সবাই বাইরে আসার পর ক্যাট দেখে চেনি একটি দলের সাথে যোগ দিয়েছে। ইনহো সঙ্গের সাথে মিলিত হয়, যা তাদের খুশি করে। ইনহো বলে সে সহজেই বন্ধুত্ব করতে পারে। জ্যাক লক্ষ্য করে ডেনির দলের সদস্যরা তার যত্ন নিচ্ছে। গেম আবার শুরু হয় নম্বর 3 দিয়ে। সবাই দল ভেঙে এগোয়। গং এবং পার্ক একজনকে খুঁজছিল। 2 জন লোক এসে পার্ককে নিয়ে যায়। তার ছেলে ছেড়ে যায়। গং এতে খুব কষ্ট পায়। সং এবং ইনহো গংকে একটি রুমে নিয়ে যায়, যেখানে তারা বেঁচে যায়। গং তাদের ধন্যবাদ জানায়। ইনহো পার্ক সম্পর্কে জিজ্ঞাসা করলে গং বলে পার্ক পার্টনার খুঁজতে গিয়ে আর ফেরেনি। ইনহো বুঝতে পারে পার্ক হয়তো তার মাকে ছেড়ে গেছে। গং ক্ষুব্ধ হয়ে বলে যে তার ছেলে খুব ভালো। ইনহো ক্ষমা চায়। বাইরে এসে গংয়ের সাথে ক্যাট ও মেডির দেখা হয়। তারা বলে চ্যাট তাদের বাঁচিয়েছে এবং এখন তাদের দল আছে। পার্ক গেলে গং তাকে ক্ষমা করে, কিন্তু পার্ক মাকে ছেড়ে আসায় দুঃখিত ছিল। গং তাকে সামলায় নেয়। পরের রাউন্ডে নম্বর 6 দেওয়া হয়। ক্যাট ও সঙ্গের দল একসাথে খেলে। তারা বৃদ্ধ ও মহিলাদের 6 জনের দলে যেতে বলে। মেডি আহত হয়ে পড়ে যায়। ক্যাট থামলেও জ্যাক ধাক্কা দিয়ে 5 জনের সাথে রুমে ঢুকে দরজা বন্ধ করে। মেডি বাইরে থেকে যায় এবং তাকে মেরে ফেলা হয়, যা ক্যাটকে অনেক হতাশ করে দেয়। এই ঘটনায় ক্যাট জ্যাকের উপর ক্ষেপে যায়। জ্যাক বলে সে তাদের বাঁচিয়েছে, কারণ মেডি সেখানে পৌঁছাতে পারত না। সে না এলে 5 জনকেই মেরে ফেলা হতো। ডেনি ও লি তার কথায় সহমত হয়। অন্যরাও জ্যাককে সমর্থন করে। ফাইনাল রাউন্ডে 126 জন বেঁচে ছিল। ইনহো বলে তারা হয়তো নম্বর 2 বেছে নেবে, কারণ 50টি রুম আছে, সর্বোচ্চ 100 জন বাঁচতে পারবে। সং একমত হয়। নম্বর 2 দেওয়া হলে সবাই জোড়ায় জোড়ায় পালায়। ইনহোর সঙ্গে জাং ছিল। একজন তাদের রুমে ঢোকে। জ্যাং বাইরে অন্যদের আটকায়। ভিতরে ইনহো লোকটিকে মেরে ফেলে। অন্যদিকে বিশেষ কোরস চিহ্নিত কবরগুলি থেকে অঙ্গ সংগ্রহের জন্য পাঠানো হয়। সং ভোটিংয়ের জন্য লোক গোনার কথা বলে। এদিকে সমুদ্রের জুনহো, কামি ও অন্যরা ড্রোন নিয়ে দ্বীপ খোঁজে। কামি ড্রোন প্রযুক্তিতে মুগ্ধ হয়। জুনহো বলে তারা বাকি দ্বীপগুলো খুঁজবে। হলে ডেনি ও জ্যাকের দেখা হয়। জ্যাক ক্ষমা চাইল এবং বলল আমরা 2 জন একসঙ্গে এখান থেকে বেরিয়ে যাব এবং আমাদের টাকাগুলো শেয়ার মার্কেটে বিনিয়োগ করে ভালো জীবনযাপন করব।
আমাদের সন্তানকেও ভালোভাবে মানুষ করব। তখন ড্যানি বলে, তোমার শুধু আমার টাকার প্রয়োজন, যাতে তুমি তোমার ঋণ শোধ করতে পারো। জ্যাক জবাব দেয়, এমন নয়, আমি আমাদের সবার জন্য টাকা চাই। ড্যানি তখন বলে, তুমি তোমার টাকায় যা খুশি করো, কিন্তু আমি আমার টাকায় আমার সন্তানকে দেখাশোনা করতে পারবো। অন্যদিকে ক্যাট মেডির মৃত্যুর জন্য খুবই কষ্ট পায়, কারণ সে প্রথম ক্যাটকেই বন্ধু হিসেবে দেখছিল। তখন চেনি এসে বলে, তোমরা সবাই মেডির মতো মারা যাবে, কারণ তোমরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ। আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। এরপর গং বলে, থু থু, তোমার কথায় আমাদের কিছুই হবে না। এদিকে জ্যাং সমস্ত খেলোয়াড়কে গুনে দেখে এবং বুঝতে পারে তাদের দলের খেলোয়াড় কম। তখন ইনহো বলে, আমরা লোকেদের সঙ্গে কথা বলে গেম বন্ধ করার জন্য রাজি করাতে পারি, তবে মনে হয় না এতে কোনো লাভ হবে, কারণ জনের মতো লোকেরা গেম চালিয়ে যেতে চায় এবং তারা আমাদের বিরুদ্ধে উস্কানি দেবে। তখন সং বলে, আমরা এখানে বসে থাকতে পারি না, আমাদের তাদের রাজি করাতেই হবে। ইনহো তখন বলে, যদি আমরা জোর করে ভোট করানোর চেষ্টা করি, তবে ভোটিংয়ের আগে থেকেই এখানে ঝগড়া শুরু হয়ে যাবে। এরপর লি এবং জ্যাং সঙ্গে শান্ত হতে বলে। অন্যদিকে জুনহো একটি দ্বীপে একটি দরজা দেখতে পায়। সে এটি দেখে হতবাক হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় যে তার দল নিয়ে দ্বীপে গিয়ে দরজাটি পরীক্ষা করবে। অন্যদিকে গার্ডরা এসে জানায় যে এখন মাত্র 100 জন খেলোয়াড় বেঁচে আছে। যদি তারা ফিরে যায় তবে প্রত্যেকে 365 মিলিয়ন অন পাবে, যা সবার জন্যই ভালো হবে। এরপর ভোটিং শুরু হয়। প্রথমে সঙ্গে ফিরে যাওয়ার পক্ষে ভোট দেয়। এরপর অন্যরাও একে একে ভোট দেয়। ভোটিং চলছিল এবং পরিস্থিতি বেশ সংকটময় ছিল। এ সময় থানোস নাচতে নাচতে এসে তার ভোট দেয়। ভোটিং প্রায় শেষের পথে ছিল। তখন মেই এসে গার্ডদের দেখে। তারা বলে, এইভাবে কাজ চালিয়ে যাও এবং আমাদের কাজে হস্তক্ষেপ করো না। মেই ভেতরে ঢুকে কিছুটা বিভ্রান্ত হয়ে যায়। অন্যদিকে জুনহো তার দলের সঙ্গে এগিয়ে গিয়ে একটি দরজা দেখতে পায়, যা বেসমেন্টে যাওয়ার রাস্তা ছিল। সেখানে দুইজন ছেলে দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু দরজা খোলার সাথে সাথেই একটি বিশাল বিস্ফোরণ ঘটে। এদিকে গেমের ভেতরে গং পার্কে বোঝায় এবং পার্ক গেম বন্ধ করার পক্ষে ভোট দেয়। ভোট সমান সমান হয়ে যায়। তবে এরপর এক খেলোয়াড় চানের কথায় গেম চালিয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়, ফলে গেম চালিয়ে যাওয়ার পক্ষে একটি ভোট বেশি হয়ে যায়। এরপর ইনহো আবার এগিয়ে আসে এবং জ্যাং তাকে দেখে ভয় পেয়ে যায়। জ্যাং লি এবং শংকে জানায় যে ইনহো তার সামনে একজনকে হত্যা করেছিল, কিন্তু এর মধ্যেই ইনহো তার ভোট দেয়, যার ফলে ভোটিং টাই হয়ে যায়। জ্যাং তার কথা শেষ করতে পারেনি এবং ইনহো ফিরে আসে। গার্ডরা বলে, আজ টাই হয়েছে, কাল সকালে আবার ভোট হবে, তোমরা সবাই ততক্ষণে নিজেদের সিদ্ধান্ত নিয়ে ভেবে নিতে পারো। শং তখন বুঝতে পারে যে গেম ম্যানেজারদের পরিকল্পনা হলো খেলোয়াড়দের মধ্যে লড়াই বাঁধিয়ে দেওয়া। অন্যদিকে জুনহো তার দলের সঙ্গে মৃতদেহগুলো নৌকায় ফিরিয়ে আনে। তখন কামি বলে, এখন আমাদের ফিরে যাওয়া উচিত। তাদের মিলিটারি দলের লিডার জবাব দেয়, আমরা সবাই ঠিক আছি, আমাদের যেভাবেই হোক আমাদের বন্ধুদের প্রতিশোধ নিতে হবে। সেখানে ডেভিড বলে, গেম পরিচালকদের হয়তো জানা আছে যে আমরা তাদের পিছনে আছি, তাই তারা আমাদের এখানে ফাঁসিয়েছে। আবার মনে হচ্ছে তারা আশেপাশেই কোথাও রয়েছে। তখন জুনহো বলে, এখান থেকে আমরা রেডিও এবং মোবাইল ব্যবহার বন্ধ করব, যাতে তারা আমাদের সম্পর্কে কিছুই জানতে না পারে। এদিকে হলে সবাইকে খাবার দেওয়া হয়। সেখানে সং জ্যাংয়ের কাছে ইনহো সম্পর্কে জানতে চায়, কারণ সে কিছু বলছিল, কিন্তু জ্যাং ইনহো সম্পর্কে কিছুই জানায় না, কারণ সে ইনহোকে ভয় পায়। জ্যাং ইনহোকে সঠিক ভোট দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। এই পরিস্থিতিতে চ্যাংও ইনহোর সঙ্গে যোগ দেয় এবং বলে, এগিয়ে কি হবে? ইনহো উত্তর দেয়, আগামীকাল পর্যন্ত আমাদের কোনো একজনকে নিজেদের দলে টেনে নিতে হবে। এরপর পার্ক সামনে গিয়ে সবাইকে বোঝাতে শুরু করে। সে বলে, যদি আমাদের একজনও আমাদের দলে আসো, আমরা টাকার পুরস্কার জিতে ফিরে যাব, আমি সবাইকে খাওয়ার পার্টি দেব। তখন জন বলে, যদি তোমরা সবাই মারা যাও, আমরা তাহলে দ্বিগুণ টাকা পাবো। তখন লি বলে, যদি তোমরা আমাদের দলে না আসো, তাহলে আগামীকালই তোমরা সবাই মারা যেতে পারো। তখন একজন লিকে চ্যালেঞ্জ করে এবং তারা দুজন মারামারির মুখে পড়ে। এতে সবার মধ্যে তর্ক বিতর্ক বেড়ে যায়। তখন সং লক্ষ্য করে যে আজ গেম পরিচালকেরা খাবারের সঙ্গে কাঁটা চামচ দিয়েছে, যা অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। অন্যদিকে বাথরুমে থানোস এবং মালস জেরিকে বিরক্ত করতে থাকে, কারণ জেরি গেম খেলার পক্ষে ভোট দেয়নি। তারা তাকে গেম খেলার পক্ষে ভোট দিতে বলে। তখন জ্যাক এসে থানোসকে থামায় এবং বলে, তুমি যা করছো সেটা বন্ধ করো। জ্যাক থানোসকে বলে, তুমি কাউকে ভয় দেখিয়ে ভোট দিতে বাধ্য করতে পারবে না। তখন থানোস তাকে হুমকি দেয়। জ্যাক তার দলের লোকদের ডাকে, কারণ থানোস ভোটিংয়ে প্রতারণা করছিল। এর ফলে সবার মধ্যে তর্ক শুরু হয় এবং তারা মারামারির জন্য প্রস্তুত হয়ে যায়। তখন থানোস জ্যাংকে বলে, তোমার যে গর্ভবতী প্রেমিকা এখানে ঘুরে বেড়াচ্ছে, আমি তাকে মেরে ফেলবো। এই কথা শুনে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। সবাই একে অপরকে মারতে থাকে আর থানোস ও জ্যাকের মধ্যে ভয়ানক লড়াই চলতে থাকে। থানোস জ্যাককে বেধড়ক মারতে থাকে, কিন্তু যখন সে জ্যাককে শেষ করতে যায়, তখন জ্যাক থানোসের মুখে কাঁটা চামচ ঢুকিয়ে তাকে মেরে ফেলে। এর সাথে সাথেই চমকপ্রদ এই এপিসোডটি শেষ হয়। এপিসোড 7-এর শুরুতে জ্যাক থানোসকে মেরে দূরে ফেলে দেয়। এদিকে অন্যরা একে অপরের সঙ্গে লড়াই করতে শুরু করে এবং পরস্পরকে হত্যা করতে থাকে। থানোসের বন্ধু লক্ষ্য করে যে থানোস মারা গেছে। সে থানোসের হাত থেকে কাঁটা চামচ এবং ক্রসের চেন নিয়ে নেয়। এই পুরো লড়াই গার্ডদের নজরদারির মধ্যে সুরক্ষিতভাবে ওয়াশরুমে চলছিল। কিছুক্ষণ পরে সবাইকে লড়াইয়ে নিহতদের সংখ্যা জানানো হয়। এতে সবাই বিভ্রান্ত হয়ে পড়ে যে তারা কিভাবে মারা গেল। তখন ওয়াশরুম থেকে দুই গ্রুপের লোক বেরিয়ে এসে জানায় ভোটিং চলাকালীন কিভাবে দুই দল একে অপরের সদস্যদের উস্কানি দিয়েছিল।
যার ফলে লড়াই শুরু হয় এবং তাদের লোকজন মারা যায়। তখন জন বলে আমাদের নিহতদের সংখ্যা গুনতে হবে, যাতে বোঝা যায় বোটিংয়ে এর কতটা প্রভাব পড়বে। অন্যদিকে রাতে একটি বোটে একটি গার্ড বমি করতে করতে বাইরে আসে। তখন সে দেখে তাদের অস্ত্রের ঘর খোলা রয়েছে। গার্ড ভেতরে ঢুকে দেখে কামি তাদের ড্রোন নিয়ে কারসাজি করছে। তবে সেই গার্ড মদ্যপান অবস্থায় ছিল, তাই কামি তাকে নানা অজুহাতে বাইরে নিয়ে আসে। এরপর বাইরে এসে গার্ডকে মেরে পানিতে ফেলে দেয়। আসলে কামি গেম পরিচালকদেরই একজন এজেন্ট ছিল এবং তাকে ইনহো পাঠিয়েছিল তার ভাই জুনহোর উপর নজর রাখার জন্য এবং প্রয়োজনে তাকে বাঁচানোর জন্য। এরপর ডেভিড কামির কাছে জানতে চায় সে বাইরে কেন ছিল। কামি উত্তর দেয়, জাহাজ থেকে কিছু শব্দ আসছিল, তাই দেখতে বেরিয়েছিলাম। ডেভিড তার কথা বিশ্বাস করে। এদিকে হলে জন জানতে পারে যে তাদের দলের 3 জন মারা গেছে আর সঙ্গের দল থেকে 2 জন মারা গেছে, অর্থাৎ জনের দলের একটা ভোট বেশি রয়েছে, যা তাদের খুশি করে। তবে গার্ডরা ঘোষণা করে দেয় যে রাত হয়ে আসছে, তাই সবাইকে তাদের বিছানায় গিয়ে ঘুমাতে হবে। সংলক্ষ্য করে জনের লোকেরা তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে। অন্যদিকে অঙ্গ প্রত্যঙ্গ সংগ্রহকারীরা নৌকায় করে পানির পথে এগিয়ে যায় এবং ব্ল্যাক মাস্ককে এই বিষয়ে জানায়। মি এবার তাদের কাজে বাধা না দেওয়ায় তারা সন্তুষ্ট ছিল। ব্ল্যাক মাস্ক এসে গার্ডদের বলে যে তাদের বিশেষ গেম শুরু হতে চলেছে এবং সবাইকে প্রস্তুত থাকতে হবে। সং তার দলকে জানায় যে জনের দল রাতে তাদের মেরে ফেলার পরিকল্পনা করছে। এতে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তখন ইনহো বলে তারা আমাদের মেরে ফেলার আগে আমাদেরই তাদের মেরে ফেলা উচিত। সবাই এতে রাজি হয়। তবে সং বলে এটা ভুল। গেম পরিচালকেরা আমাদের এমন কিছু করাতেই চায়, তাই আমাদের তাদেরই হত্যা করা উচিত। লি জিজ্ঞাসা করে তারা কোথায় আছে। সং উত্তর দেয় তারা উপরে কন্ট্রোল রুমে আছে। তাদের লিডার হলো ফ্রুটম্যান। আমরা যদি তাকে ধরে হত্যা করতে পারি তাহলে গেম শেষ হয়ে যাবে। তখন ইনহো বলে আমরা এটা কিভাবে করব? তাদের কাছে তো অস্ত্র আছে। সং বলে আমরা গার্ডদের মেরে তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেব। ইনহো তখন বলে এটা খুব বিপজ্জনক হবে। সং বলে আমরা একে অপরকে মেরে বাঁচতে পারবো না। আমাদের গেম পরিচালকদের বুঝতেই দেওয়া যাবে না যে আমরা তাদের উপর হামলা করতে চলেছি। ইনহো একমত হয়ে বলে ঠিক আছে, তারা এ ব্যাপারে সম্পূর্ণ অজানা। সং বলে এই গেম শেষ করার এটি আমাদের শেষ সুযোগ। রাতের লড়াইয়ের পর আমার একটি পরিকল্পনা আছে, যার মাধ্যমে আমরা গার্ডদের কাছ থেকে তাদের বন্দুক কেড়ে নিতে পারবো। অন্যদিকে মালস ও থানোসের বক্স থেকে কাঁটা চামচ নিয়ে একটি ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি নেয়। এদিকে ডেনি এসে জ্যাককে সাহায্য করে, কারণ তার অবস্থা খুব খারাপ ছিল। লাইট বন্ধ হয়ে গেলে ব্ল্যাক মাস্ক দেখে যে সবাই এগিয়ে আসছে। সঙ্গের দলের কিছু লোক টেবিলের নিচে লুকিয়ে থাকে। এটি সঙ্গের পরিকল্পনার অংশ ছিল, যাতে তার দল বেঁচে থাকতে পারে। গেমে অংশ নেওয়া খেলোয়াড়রা যারা খেলতে চায়নি তাদের হত্যা করছিল। তবে সং কাউকে সাহায্য করেনি, কারণ তার মতে কিছু লোক মারা গেলেও তার দল বেঁচে গেলে তারা আরও মানুষকে গেম বন্ধ করিয়ে বাঁচাতে পারবে। গং পার্কে বলে গেম পরিচালকেরা খুব বেশি লোককে মারবে না, কারণ এতে তাদের গেমের উপর প্রভাব পড়বে। এরপর সেখানে ভয়ঙ্কর মারামারি শুরু হয়। মৃতদের মধ্যে সঙ্গের দল লুকিয়েছিল। তখন সং ও তার দল গার্ডদের উপর হামলা চালায় এবং তাদের বন্দুক ছিনিয়ে নেয়। ইনহো সংকে বাঁচানোর জন্য গার্ডদের মারে। তারা সব গার্ডকে হত্যা করে এবং তাদের অস্ত্র দখল করে এবং জীবিত থাকা গার্ডদেরও মারতে শুরু করে। এই দৃশ্য দেখে ব্ল্যাক মাস্ক সমস্ত গার্ডদের আবার ডেকে নেয়। এ সময় দরজা বন্ধ হচ্ছিল এবং একজন গার্ড ভিতরে আটকা পড়ে। সং তাকে বেঁচে থাকতে দেয়। সঙ্গের দলের কিছু লোক গার্ডদের মেরে ফেলতে চায়, কিন্তু সং তাদের থামিয়ে দেয়। তখন নিকি নামে এক ব্যক্তি বলে এই লোকেরা টাকার জন্য মরিয়া, যারা কারো মৃত্যুতে কিছুই ভাবে না। সং উত্তরে বলে আমরা এই অস্ত্র তাদের জন্য নিইনি। যদি আমরা তাদের মেরে ফেলি তাহলে আমাদের আর তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এরপর সং সবাইকে শান্ত করে। তারা গার্ডদের অস্ত্র জড়ো করে এবং সং ঘোষণা করে আমরা গেম পরিচালকদের হেডকোয়ার্টারে গিয়ে তাদের জীবিত ধরে শেষ করব। এভাবেই গেমটি চিরতরে বন্ধ হবে। যাদের অস্ত্র চালাতে জানা আছে তারা দয়া করে আমাদের সাহায্য করো। জনের দলের কেউ এতে যোগ দিতে রাজি হয়নি, এমনকি ডেনি ও জ্যাককে এতে অংশ নিতে বারণ করে। এরপর জ্যাং এগিয়ে এসে বলে আমরা সবাই ভয় পেয়েছি, কিন্তু এরপর আমাদের বাইরে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না, তাই আমাদের সাহায্য করো। এরপর কয়েকজন ছেলে মেয়ে সামনে আসে। পার্কও যেতে চায়, কিন্তু গং তাকে আটকে দেয়। সং এরপর সবাইকে অস্ত্র এবং ওয়াকিটকি ব্যবহার করতে শেখায়। সং ইনহোকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। এর তখন সবাইকে অস্ত্র চালানো শেখায় এবং নির্দেশ দেয় যে তাদের ম্যাগাজিন প্রস্তুত রাখতে হবে, যাতে গুলি ফুরিয়ে না যায়। চেয়ার তখন জিজ্ঞেস করে সে এত কিছু কিভাবে জানে। ক্যাট জানায় যে সে আগে মিলিটারি সার্জেন্ট অফিসার ছিল। সং এরপর বন্দি গার্ডের মুখ দেখতে যায় এবং দেখে সে একজন শিশু। সং তাকে বলে চলো আমাদের লিডারের কাছে নিয়ে চলো। তারপর তারা দরজা খুলে বেরিয়ে আসে এবং ধীরে ধীরে উপরে উঠতে থাকে। তখন গার্ডরা তাদের উপর হামলা চালায়। সং ও তার দল গার্ডদের হত্যা করে। এ সময় ক্যাট সেখানে থাকা সমস্ত ক্যামেরা গুলি চালিয়ে ধ্বংস করে দেয়। এরপর তার সামনে এগিয়ে যায়। এক জায়গায় সংকে গার্ড বলে সামনের দিকে কন্ট্রোল রুম আছে, যা তুমি আমার মাস্ক দিয়ে খুলতে পারবে। সং বলে আমি দুজনকে নিয়ে কন্ট্রোল রুমে যাচ্ছি, তোমরা এখানে তাদের আটকে রাখো। এরপর সং সামনে এগিয়ে যায়। এদিকে প্লেয়ারদের গুলি শেষ হয়ে আসছিল এবং তারা একে অপরের সঙ্গে ম্যাগাজিন ভাগ করতে থাকে। সং গার্ডের মাস্ক ব্যবহার করে একটি পথ খুলে ফেলে এবং জাংয়ের সঙ্গে সামনে এগিয়ে যায়। সং এই খবর ইনহোকেও জানায়, কিন্তু গার্ডরা সং এবং জাংয়ের উপর আক্রমণ করে। তখন তারা পাল্টা গার্ডদের মেরে ফেলে এবং উপরে উঠে যেতে থাকে। ব্ল্যাক মাস্ক তাদের লক্ষ্য করছিল এবং প্রধান দরজার কাছে একটি বড় গার্ড বাহিনী পাঠায়।
বাইরে গার্ড এবং প্লেয়ারদের মধ্যে লড়াই চলছিল। প্লেয়ারদের গুলি প্রায় শেষ হয়ে গিয়েছিল এবং তারা সঙ্গের কাছে পৌঁছানোর চেষ্টা করছিল। ইনহো বলে, আমাদের কোনো পরিকল্পনা ছাড়া এগোনো উচিত হবে না। অন্যদিকে সং এবং জ্যাং গার্ডদের বিরুদ্ধে লড়াই করছিল। সঙ্গের গুলিও প্রায় শেষ হয়ে আসছিল। এই অবস্থায় অন্যদিকে লির গুলি শেষ হয়ে যায়। জ্যাং ইনহোকে সেখানে ডেকে পাঠায়। ইনহো বলে, আমাদের কাছে আর গুলি নেই। সং তখন বলে, গার্ডরা সবসময় তাদের পকেটে অতিরিক্ত ম্যাগাজিন রাখে, তাই কাউকে হলে পাঠিয়ে মৃত গার্ডদের পকেট থেকে গুলি নিয়ে আসতে বলো। ইনহো এই কথা প্লেয়ারদের জানায় এবং এদিকে ক্যাট ম্যাগাজিন আনতে যাচ্ছিল। লি ভয় পেয়ে বলে, আমার গুলি শেষ হয়ে গেছে, আমি হলে গিয়ে ম্যাগাজিন নিয়ে আসি। এরপর সে সামনে এগিয়ে যায়। অন্যদিকে সঙ্গের কাছেও গুলি শেষ হয়ে গিয়েছিল। তখন জ্যাং তাকে কভার দেয় আর সং সিঁড়ির কাছে মরা গার্ডদের পকেট থেকে ম্যাগাজিন নিয়ে নেয়। হলের দিকে ফিরে লি মরা গার্ডদের কাছ থেকে ম্যাগাজিন সংগ্রহ করতে থাকে। তখন পার্ক তাকে এই বিষয়ে সাহায্য করে। লি বলে, আমাদের গুলি শেষ হয়ে গেছে। এরপর লিও তাদের সাহায্য করতে থাকে। ঠিক তখনই সং ম্যাগাজিন নিয়ে ফিরে আসে। এরপর তারা একসঙ্গে লড়াই শুরু করে। এদিকে ইনহো এসে বলে, রাস্তায় আমি একটা মানচিত্র দেখেছি, সম্ভবত কন্ট্রোল রুমে যাওয়ার আর একটি পিছনের পথও আছে। আমি সেখানে গিয়ে পিছন দিক থেকে গার্ডদের মেরে পথ পরিষ্কার করে দিচ্ছি। সং তার কথায় রাজি হয়। নিজের শেষ বাকি থাকা ম্যাগাজিনটি ইনহোকে দিয়ে দেয়। ইনহো দুটি গার্ড ও ম্যাগাজিন নিয়ে সামনে এগিয়ে যায়। অন্যদিকে লি সমস্ত ম্যাগাজিন ভরে ফেলে এবং উপরের দিকে যেতে থাকে, কিন্তু উপরে গুলির শব্দ শুনে সে ভয় পেয়ে যায়। ক্যাট তাকে ওয়াকিটকি দিয়ে ডাকে, কিন্তু ভয়ে লি ওয়াকিটকি ফেলে দেয় এবং সে হলে ফিরে যায়। এই ঘটনায় ক্যাট রেগে ফেটে পড়ে এবং নিজেই ম্যাগাজিন আনতে নিচে নামে। ততক্ষণে ইনহো দুজন প্লেয়ারকে গার্ডদের মারার জন্য পাঠায়, কিন্তু ইনহো নিজেই পেছন থেকে তাদের হত্যা করে। তখন তার নিজের গুলিও শেষ হয়ে যায়। এরপর ইনহো সঙের ম্যাগাজিনের দিকে তাকায়, যেটা সং ইনহোকে দিয়েছিল। ইনহো সঙের ওয়াকিটকিতে তার কাছ থেকে ক্ষমা চায়। সং তখন ভাবে যে ইনহো হয়তো আহত হয়েছে। ইনহো সঙ্গে আহত প্লেয়ারের একটি ভয়েস শোনায় এবং একটি গুলি চালিয়ে বলে যে প্লেয়ার মারা গেছে। এটি ইনডাইরেক্টলি সঙের কাছে একটি মিথ্যা বার্তা পাঠায়। সং তার বন্ধুর মৃত্যুতে ভীষণ দুঃখ পায়। এরপর ইনহো ব্ল্যাক মার্কসে হলের ভেতরে গার্ড পাঠানোর নির্দেশ দেয় এবং নিজেই সামনের দিকে এগিয়ে যায়। অন্যদিকে ক্যাট হলের দিকে ফিরে আসে এবং লিকে ভীত অবস্থায় দেখে। লি তাকে ম্যাগাজিন দেখায়। ক্যাট তা নিয়ে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু তখন সেখানে অনেক গার্ড উপস্থিত হয়। সবাইকে ভয় দেখিয়ে নিচে শুয়ে থাকতে বলে। ক্যাট তখন গার্ডদের মারতে চায়, কিন্তু গং তাকে থামিয়ে দেয় এবং বলে, তুমি দয়া করে এমন ভুল সিদ্ধান্ত নিও না। গং এর কথা ক্যাটের ঠিক মনে হয়। অন্যদিকে গার্ডরা বেঁচে থাকা প্লেয়ারদের ঘিরে ধরে। তারা সবাই গুরুতর আহত এবং তাদের গুলি প্রায় শেষ হয়ে গিয়েছিল। এই কারণে তারা আত্মসমর্পণ করতে চায়। ঠিক তখনই চ্যাট দেখে যে একজন প্লেয়ার নিজেকে মেরে ফেলে। এরপর চ্যাট তার সঙ্গীর সঙ্গে আত্মসমর্পণ করতে যায়, কিন্তু তার সঙ্গীকে হত্যা করা হয়। তখন চ্যাট তার অসুস্থ ছেলে টমের কথা বলে, কিন্তু গার্ডরা তাকেও হত্যা করে। অন্যদিকে সং এবং জ্যাং তখনও লড়াই করছিল, কিন্তু তাদের গুলি শেষ হয়ে যায়। তাদের কাছে অন্যান্য প্লেয়ারদের মৃত্যুর খবর পৌঁছায়, ফলে তারা দুজনও আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এরপর ফরটম্যান তাদের সামনে আসে এবং সঙ্গের দিকে তাকিয়ে বলে, তোমার কি এই গেমে ফিরে আসা মজার লাগেনি? সে সঙ্গকে অপমান করে এবং বলে, তোমার এই কাজের জন্য শাস্তি পাবে। এরপর সে জ্যাংকে মেরে ফেলে। জ্যাংয়ের মৃত্যুতে সং ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠে, কিন্তু গার্ডরা তাকে ধরে ফেলে এবং ফরটম্যান সেখান থেকে চলে যায়। সং তার সেরা বন্ধু জ্যাংয়ের মৃত্যুর জন্য চিৎকার করতে থাকে এবং ভীষণ কষ্ট পায়। এর মধ্য দিয়ে এই সিজন 2 শেষ হয়। খুব দ্রুত এই সিজনটি কাভার করেছি। আশা করি আপনারা খুব দ্রুত আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ করে দিবেন, তাহলে আমি রেগুলার ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করতে পারবো।